স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি লুৎফা ফৌজিয়া। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আজ দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ হবে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল 1-এ মামলার বিচার কার্যক্রম চলবে। সেখানে রয়েছেন সহকর্মী মাহিদুর রহমান। তিনি যোগ দিচ্ছেন সবশেষ তথ্য নিয়ে। মাহিদুর, আজ রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন কি সাক্ষ্য দিবেন এবং আজ মোট কতজন সাক্ষ্য দিবেন? নওশিন, ঠিক 9:30 বেজে আজকে কিন্তু যে রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে কিন্তু কেরানীগঞ্জ কারাগার থেকে ট্রাইব্যুনালে উপস্থিত করা হয়েছে। শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের গতকালকে থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। তবে গতকালকে সূচনা বক্তব্যের মাধ্যমে কিন্তু এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। আমরা গতকালকে দেখেছি যে এই সূচনা বক্তব্যে যিনি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম কথা বলেছেন এবং এই সূচনা বক্তব্য শুরু করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সূচনা বক্তব্যে কিন্তু তিনি জানিয়েছেন যে বাংলাদেশের জুলাই অভ্যুত্থান পরিবর্তনের পর কিন্তু অনেক কিছুই পরিবর্তন এসেছে, বিশেষ করে বিচারিক কাজে। সেজন্য কিন্তু এই বিচার কাজটা তারা খুব সুসম্পন্নভাবে করতে চান। বিশেষ করে শেখ হাসিনা যেসব মানবতা বিরোধী অপরাধের সংগঠনে জড়িত ছিল সেই সব বিচারের কাজ অতি দ্রুত সম্পন্ন করতে চান। এবং তারপরে অ্যাটর্নি জেনারেলও এই মানবতা বিরোধী অপরাধে যে তদন্ত রিপোর্ট প্রতিবেদন এসেছে সেই প্রতিবেদনের অদ্যপাদ্য তুলে ধরেন এবং তিনি জানান যে এই শুরু থেকে শেষ পর্যন্ত যে কয়েকটি তদন্ত প্রতিবেদনে যে কয়েকটি অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগগুলিও কিন্তু তিনি তুলে ধরেন। তারপরেই কিন্তু বিচার কাজ শুরু হয়। গতকালকে একজনের সাক্ষ্য গ্রহণ নেওয়া হয়েছে, খোকন চন্দ্র নামের একজন, যিনি জুলাই গণ অভ্যুত্থানে 5 আগস্টে গুলিবিদ্ধ হন এবং আমরা দেখেছি যে তার পুরো মুখ ঝলসে গিয়েছিল এবং তিনি আদালতে সাক্ষ্য দেন। এরপরে আমরা দেখেছি যে তাকে জেরা করার জন্য যিনি রাষ্ট্রনিযুক্ত যিনি আইনজীবী ছিলেন স্টেট ডিফেন্স আমির হোসেন, তাকে জেরা করেছেন। এই সাক্ষ্য গ্রহণের মাধ্যমে কিন্তু প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়। আজকে হচ্ছে মূল যে সাক্ষ্য গ্রহণ হবে, অর্থাৎ যে রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তিনি কিন্তু আজকে তার সাক্ষ্য গ্রহণ নেওয়ার কথা রয়েছে। এর পাশাপাশি আমরা জানতে পেরেছি যে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সহ একজন উপদেষ্টা এবং নাহিদ ইসলাম, উমামা ফাতেমা সহ আরও কয়েকজন জুলাই যোদ্ধা আজকে সাক্ষ্য গ্রহণ নেওয়ার কথা রয়েছে। এবং এই সাক্ষ্য গ্রহণের মাধ্যমে আমরা দেখেছি যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আজকে যখন সকালবেলাতে উপস্থিত করানো হয়, আমরা দেখেছি যে যখন প্রসিকিউশন থেকে আমাদেরকে জানানো হয়েছে যে এতদিন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন একজন আসামি ছিলেন, কিন্তু এখন তিনি রাজসাক্ষী হিসেবে কিন্তু ট্রাইব্যুনালে উপস্থিত থাকছেন। সেই জন্য আমরা দেখেছি যে তার মাথায় কোনো হেলমেট ছিল না, তার হাতে কোনো হাতকড়া ছিল না। এভাবেই কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে। এবং আমরা নিরাপত্তার ব্যাপারে যদি আপনাকে একটু বলতে চাই যে অন্যান্য দিনের থেকে কিন্তু এখন অনেক বেশি নিরাপত্তা জোরদার করা হয়েছে এই ট্রাইব্যুনাল এরিয়াতে। তো পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী কিন্তু সকাল 11:30 বেজে আজকে সাক্ষ্য গ্রহণ শুরু করার কথা রয়েছে। তবে এই সাক্ষ্য গ্রহণের কোর্টের ভেতর থেকে কি নির্দেশনা আসে, নওশিন, আমি আপনার মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। মাহিদুর, আপনাকে ধন্যবাদ। ঢাকা সহ দেশের 9 জেলায় আজ সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস। দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, ময়মনসিংহ এবং সিলেট জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে আগামী নির্বাচনে তরুণদের ভোটাধিকার প্রয়োগের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। তাই তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক, এই আহ্বানে সারা দেশে ছড়িয়ে দিতে ছাত্রদল নেতা কর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল ছাত্রদলের সমাবেশে তিনি আরও বলেন, দেশের মানুষ আর বিভেদের রাজনীতি চায় না।
জুলাই গণঅভ্যুত্থানের পর এটাই প্রথম বড় কোনো গণজমায়েতের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তবে এবারের সমাবেশ ছিল অনেকটাই ভিন্ন আঙ্গিকের। দেখা যায়নি চিরাচরিত মিছিল, ব্যানার আর ফেস্টুনের ভিড়। জুলাই আগস্টের গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রবিবার ছাত্রদলের উদ্যোগে আন্দোলন সংগ্রামের অন্যতম স্থান শাহবাগে ছাত্র সমাবেশে সকাল থেকে আসতে শুরু করে ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শাহবাগ প্রাঙ্গণ। বেলা বাড়ার সাথে সাথে সমাবেশের স্থলে যোগ দেন বিএনপি ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। আমরা বারবার নির্যাতিত হয়েছিলাম, আমরা বারবার ক্ষতিগ্রস্ত হয়েছিলাম, আমরা দেশের গণতন্ত্র হারিয়েছিলাম, দেশের স্বাভাবিক রাজনীতি নষ্ট করে দিয়েছিল। ছাত্র সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, এদেশে আর কোনোদিন শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ দেয়া হবে না। আজকের এই সমাবেশ থেকে আমাদেরকে শপথ নিতে হবে যে আমরা কোনোদিনই আমরা এই ফ্যাসিস্ট হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দিব না। প্রধান অতিথির বক্তব্যে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনের সময় এসেছে। বিগত ১.৫ দশকে ফ্যাসিস্ট চক্র দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহার করেছিল তারা। তিনি আরো বলেন, প্রতিহিংসা ও বিদ্বেষের রাজনীতি আর দেখতে চায় না এদেশের মানুষ। তাই আগামীতে তরুণদের নিয়েই গড়া হবে নতুন রাজনীতির বন্দোবস্ত। আসন্ন জাতীয় নির্বাচনে তোমাদের হারানো ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার এক বিরাট সুযোগ তৈরি হয়েছে। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। তারেক রহমান বলেন, বাংলাদেশের জনগণ বিএনপি তথা বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির সব রাজনৈতিক ক্ষমতার উৎস। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক এবং জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচারের প্রতিশ্রুতি সহ নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘোষণাপত্র পড়ে শোনান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গত বছর ৩ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সরকারের পতনের এক দফা ঘোষণা করেন নাহিদ ইসলাম। এক বছর পর একই জায়গা থেকে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বিলুপ্ত, জুলাই সনদ ও ঘোষণাপত্রের দাবিতে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ইশতেহার ঘোষণাকে কেন্দ্র করে কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন জেলা থেকে ব্যানার, ফেস্টুন সহ মিছিল নিয়ে জড়ো হয় নেতাকর্মীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাইয়ের আন্দোলনে শহীদ আহত পরিবারের সদস্য সহ কেন্দ্রীয় নেতারা। দেশ থেকে আগত এনসিপির আহ্বায়ক বলেন, এক দফা কোনো দলের বা সংগঠনের হয়ে ঘোষণা করা হয়নি, এক দফা ঘোষণা দেয় বাংলাদেশের জনতা। এই ঐতিহাসিক এক দফা কোনো ব্যক্তির পক্ষ থেকে নয়, কোনো দলের পক্ষ থেকে নয়, কোনো সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করা হয় নাই। সেই দিন এক দফা ঘোষণা করা হয়েছিল বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, বাংলাদেশের অভ্যুত্থানকারী ছাত্র জনতার পক্ষ থেকে। মানে এক দফার প্রকৃত ঘোষক হলেন বাংলাদেশের জনগণ। পরে নতুন সংবিধান ও দ্বিতীয় রিপাবলিক, জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার সহ ২৪ দফা ইশতেহার তুলে ধরেন এনসিপি আহ্বায়ক। দফাটি হলো নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক, উপনিবেশ বিরোধী লড়াই, স্বাধীনতা সংগ্রাম ও জুলাই গণঅভ্যুত্থানের জনগণের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা বহু ভাষা, সংস্কৃতি ও জাতির নতুন বাংলাদেশ তৈরি করব। বিভিন্ন
বিভিন্ন শক্তিশালী পক্ষের বিরোধিতার মুখেও এনসিপি আপনাদের পক্ষ থেকে মৌলিক সংস্কারের পক্ষে সুদৃঢ় অবস্থান নিয়েছে। এছাড়াও সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন, জনবান্ধব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বাধীন গণমাধ্যম, নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন সহ দেশের অত্যাধুনিক সারফেস টু এয়ার মিসাইল সিস্টেমের মাধ্যমে একটি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। বাংলাদেশের স্বার্থে আমাদের পররাষ্ট্র নীতি সবসময় দলীয় স্বার্থ ও সংকীর্ণতার ঊর্ধ্বে থাকবে। এনসিপি বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা, আঞ্চলিক অখণ্ডতা, মর্যাদা ও স্বাধীন পররাষ্ট্রনীতি রক্ষার প্রশ্নে আপোষহীন থাকবে। আমরা অত্যাধুনিক সারফেস টু এয়ার মিসাইল সিস্টেমের মাধ্যমে একটি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলব। গত বছর এই দিনে যে আকাঙ্ক্ষা নিয়ে এক দফার ঘোষণা দেয়া হয়েছিল তা এখনো পূরণ হয়নি। গণহত্যার বিচার, রাষ্ট্রের সংস্কার ও জনগণের সেই আকাঙ্ক্ষা পূরণে 24 দফা ইস্তেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে নরসিংদীর সুগন্ধিযুক্ত কলম্বো লেবু। দেশ বিদেশে ব্যাপক চাহিদা ও লাভজনক হওয়ায় জেলা জুড়ে বাণিজ্যিকভাবে এই লেবু চাষ হচ্ছে। অনেকে এটি চাষ করে ভাগ্যের চাকা ঘুরিয়েছেন। উৎপাদন ভালো হওয়ায় বছর জুড়েই বিদেশে রপ্তানি হচ্ছে নরসিংদীর কলম্বো লেবু। আবাদ উপযোগী মাটি এবং আবহাওয়ার সাথে সাথে বাজারে ভালো দাম পাওয়ায় দিন দিনই বাড়ছে লেবু চাষির সংখ্যা। নরসিংদীতে প্রায় 1200 চাষির সফলতায় অনুপ্রাণিত হয়ে অনেকেই ঝুঁকছেন লেবু চাষে। যে 1 লাখ টাকা খরচ করলে প্রায় 3 লাখ টাকার মতন আসে। যদি এর মধ্যে আমরা রমজান বা কুরবানি পাইয়া যাই তার মধ্যে আরো বেশি পাওয়া যায়। 12 মাসে আমরা বিক্রি করতে পারি, কারণ ওইটা সবসময় ফুল আসতেছে, এটার কোনো গ্যাপ নাই। জাতের অনেক সাইজটা অনেক বড় থাকে, অনেক সুন্দর, এর জন্য বিদেশের আর পছন্দ করে বেশি। 4 থেকে 5,000 টাকা 80টা লেবু বিক্রি করছি। দামে, মানে ও গন্ধে অতুলনীয় হওয়ায় এ জেলায় লেবুর ব্যাপক চাহিদা রয়েছে, তাই লাভবান হচ্ছেন বিক্রেতারা। এমন সেন্ট এখানে লেবু যদি আপনি একটা লেবু থাকে একটু দূরে থেকে এটা সেন্ট পাওয়া যায়। ইউরোপে, লন্ডনে সপ্তাহে মনে করেন 8 থেকে 10 টন 15 টন মাল জায়গা ইউরোপ দেশে। আরে সিলেট দক্ষিণ সুরমা ভাই, ওই জায়গা থেকে আমি নরসিংদী থেকে আইসা লেবু নেই, ওইখানে বন্দর বাজার আমি পাইকারি বিক্রি করি। ইতালি, মেক্সিকো, জার্মানি সহ ইউরোপের 27টি দেশে রপ্তানি হয় এই লেবু। রপ্তানিযোগ্য রোগমুক্ত লেবু উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ সহ নানা প্রকল্প হাতে নিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। এই লেবুটি নরসিংদীতে প্রচুর পরিমাণে ফলন হয়। প্রায় 650 হেক্টর জমিতে নরসিংদীতে লেবু আবাদ হলেও এর সিংহভাগই কলম্বো জাতের লেবু। বর্তমানে জেলার শিবপুর, মনোহরদী, রায়পুর ও বেলাবো উপজেলার প্রায় 700 হেক্টর জমিতে চাষাবাদ হচ্ছে কলম্বো লেবু। দীপ্ত, বার্তা কক্ষ। গত বছরের 5 আগস্ট দেশ জুড়ে অসহযোগ আন্দোলনে বন্ধ ছিল দোকানপাট ও যান চলাচল। পুলিশের পাশাপাশি নামে আওয়ামী বাহিনীও। চারদিকে নিহত পরিবারগুলোর আহাজারি যেন সেদিন কাঁপিয়ে দিয়েছিল ক্ষমতার মসনদ। কারফিউ, গুলি আর রক্তে রাঙা আরও একটি দিন 4 আগস্ট 2024। তবু রাস্তায় ছাত্র জনতা, চলছে অসহযোগ আন্দোলন, বন্ধ দোকানপাট, যান চলাচল। তীব্র ক্ষোভ আর বিক্ষোভে উত্তাল বাংলাদেশ। রাজধানী থেকে মফস্বল সর্বত্রই এক দাবির প্রতিধ্বনি। দফা 1, দাবি 1, শেখ হাসিনার পদত্যাগ। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। প্রথমে আছে দৈনিক ইত্তেফাক। তাদের প্রধান শিরোনাম, প্রতিহিংসা, প্রতিশোধ ও বিভেদের রাজনীতি আর নয়, জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা এনসিপির, সেকেন্ড রিপাবলিক ও নতুন সংবিধান সহ 24 দফা প্রস্তাব। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম, নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর আছে দৈনিক সমকাল। তাদের প্রধান শিরোনাম, এবার জুলাই সনদ বাস্তবায়নের পথ খুঁজছে কমিশন, খসড়ায় মতামত দিয়েছে বিএনপি, জামায়াত, এনসিপি চরমনায় দেয়নি, দলগুলোর সঙ্গে আরও আলোচনার সিদ্ধান্ত। এছাড়াও তাদের একটি সাক্ষাৎকার করেছে তারা, ব্যবসায়ীরা এগিয়ে না এলে ঝড় সামলানো কঠিন হবে, আমিরুল হকের সাক্ষাৎকার এটি।
এরপর আছে দৈনিক যুগান্তর, তাদেরও প্রধান শিরোনাম শহীদদের পূর্ণ তালিকা হয়নি, ইতিহাস বদলে দেওয়া জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর। যেটা একটি বিশেষ প্রতিবেদন। তালিকার তথ্যে গরমিল, রায়ের বাজার গণকবরে 114 জনের লাশ। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম প্রতিহিংসা নয়, দায়িত্বশীল রাজনীতি চায় জনগণ, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক, এই স্লোগান সারা দেশে পৌঁছে দেওয়ার আহ্বান তারেক রহমানের। এরপর আছে দৈনিক প্রথম আলো, তাদেরও প্রধান শিরোনাম মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিচার শুরু, গণঅভ্যুত্থানের 1 বছরের মাথায় আনুষ্ঠানিক বিচার শুরু, সর্বোচ্চ শাস্তি চান অ্যাটর্নি জেনারেল। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার প্রধান শিরোনামগুলো। শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন দুপুর 1টায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।